শুল্ক অর্ধেক কমিয়ে পেঁয়াজ রপ্তানির শর্ত থেকে সরে দাঁড়ালো ভারত। জানাবো বাংলাদেশে পালা বদল, প্রভাব বিস্তারে ভারতকে কি টেক্কা দেবে চীন? এদিকে আগামী 100 বছরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত বলছেন নানক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুল্ক অর্ধেক কমিয়ে পেঁয়াজ রপ্তানির শর্ত থেকে সরে দাঁড়ালো ভারত। ভারত পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষেধ আরও শিথিল করেছে। পেঁয়াজ রপ্তানির ওপর আরোপ করা 40% শুল্ক অর্ধেক করে 20% নামিয়ে আনা হয়েছে। একদিকে টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড শুক্রবার 13 সেপ্টেম্বর পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য বা মিনিমাম এক্সপোর্ট প্রাইস সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায়। এই সিদ্ধান্ত অবিলম্বের কার্যকর হবে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। ভারতীয় গণমাধ্যমটি বলছে, শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার তাৎক্ষণিকভাবে পেঁয়াজ রপ্তানির ন্যূনতম রপ্তানি শর্ত প্রত্যাহার করেছে। চলতি বছরের মে মাসে দেশটির মোদী নেতৃত্বাধীন সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, তবে ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দিয়েছিল। ভারত এক সময় পেঁয়াজ রপ্তানি অভ্যন্তরীণ বাজারের দাম বেড়ে যাওয়ার কারণে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, তবে চলতি বছরের মে মাসে রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য $550 নির্ধারণ করা হয়েছে। এছাড়া রপ্তানির উপর 40% শুল্ক আরোপ করে দেশটির সরকার। ভারতের এই দুটি পদক্ষেপের মূল লক্ষ্য ছিল দেশটি থেকে পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহিত করা। দিল্লির এই পদক্ষেপ ভারত থেকে রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণ কমাতে সাহায্য করে। ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, কেবল জুন মাসে ভারত পেঁয়াজ রপ্তানি 50%-এর বেশি পড়ে গেছে। চলতি 2024-25 অর্থ বছরের 31 জুলাই পর্যন্ত ভারত থেকে 2,60,000 টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে। এর আগে অর্থ বছরের রপ্তানির পরিমাণ ছিল 17,17,000 টন। ভারতে এপ্রিল থেকে অর্থ বছর শুরু হয়। বিশ্বের অন্যতম প্রধান পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত, বাংলাদেশ সহ অনেক দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আগ্রহী থাকেন, কারণ প্রতিবেশী দেশটি থেকে দ্রুত পণ্য আনা যায় এবং বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের চেয়ে বেশি। টাইমস অফ ইন্ডিয়া আরও বলেছে, মহারাষ্ট্রে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে পেঁয়াজ চাষিদের এই সুবিধা দেওয়া হলো। মহারাষ্ট্র ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেঁয়াজ উৎপাদন এলাকা। পেঁয়াজ রপ্তানি কমে যাওয়ার কারণে এই রাজ্যের চাষিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। আগামী 100 বছরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না বলছেন ফারুক। অহংকার করে আওয়ামী লীগের পতন হয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আমি বিশ্বাস করি আগামী 100 বছরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। গোল টেবিল বৈঠকে জয়নুল আবেদিন ফারুক বলেন, আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য, কষ্ট হয়। তিনি প্রায় 16 বছর বাংলাদেশের চিফ জাস্টিস থেকে শুরু করে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজের হাতের মুঠোয় রেখে তছনছ করে দিয়েছেন শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। সেই দানব ব্যক্তিটি এখন পলাতক। তার কর্মের জন্য ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধিদের হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার একটি প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে। আপনার সততা, বিশ্বব্যাপী আপনার খ্যাতি, কোনোটাই আমার অস্বীকার করি না। বাংলাদেশের কোনো জনগণ আপনাকে অবিশ্বাস করবে না, কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, বাংলাদেশে আপনার মতো ব্যক্তিকেও 14 তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়েছে। লিফট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা নয় মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন এই উপদেষ্টা বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি ক্ষমতা দখল করে চোর বাটপার হিসেবে পরিচিত ছিলেন, তিনি যদি পালিয়ে না গিয়ে জেলে গিয়ে আবার 18 থেকে 20টি আসন নিয়ে সংসদে আসতে পারেন, আপনার শেখ হাসিনা যদি সেই সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি এই দেশে থাকতেন, তাহলে বুঝতাম আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনাকে মানুষ অবিশ্বাস করেছে, আপনার অতীতের কার্যকলাপ, দুর্নীতি সব এই দেশে প্রমাণিত হয়েছে। বাংলাদেশে যদি ভারতের সঙ্গে বন্দি বিনিময় থেকে থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাকে আনেন, তার পরিবারের 2-1 জনকে গ্রেপ্তার করেন। তারা অঢেল সম্পত্তির মালিক, যারা বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে, তারা সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, যারা বিচার পক্ষে না এলে হাইকোর্টে ময়লা ফেলেছে, এজলাসে লাথি মেরেছে, তারা এখন বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় জড়িত। এদের অবিলম্বে সব পর্যায় থেকে সরানো প্রয়োজন। আমরা আপনার সঙ্গে আছি, থাকবো। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস সব জঞ্জালমুক্ত একটি নির্বাচন দেবেন। 1991 সালের মতো সেই নির্বাচনের মাধ্যমে আমার প্রিয় নেতা বাংলাদেশে আসবেন, জনপ্রতিনিধি হবেন, সরকার গঠন করবেন। বাংলাদেশে পালা বদল, প্রভাব বিস্তারে ভারতকে কি টেক্কা দেবে চীন?
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরার শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর 1 মাসেও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে। কেননা হাসিনার সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণে বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে পারছিল। অন্য প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ থাকলেও শেখ হাসিনার কারণে বাংলাদেশ ছিল তাদের বিশ্বস্ত সঙ্গী। পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে চীন ব্যাপকভাবে অন্য দেশগুলোতে প্রভাব বিস্তার করলেও বাংলাদেশে তা সম্ভব হয়নি। তবে অভিযোগ রয়েছে বিগত 1.5 দশক ধরে ভারত মূলত হাসিনা সরকারের সঙ্গে যোগাযোগ করে রেখেছে। বাংলাদেশের জনগণের চাওয়াকে তারা উপেক্ষা করেছে। সেই কারণেই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে, যার ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের প্রভাব তলানিতে গিয়ে ঠেকেছে। অনেকের ধারণা এই প্রেক্ষাপটে উল্টো চিত্র দেখাবে চীনের ক্ষেত্রে। বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতার এই পালাবদল ভারতের ক্ষেত্রে যতটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ততটাই চীনের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বর্তমানে চীন স্বাভাবিকভাবে চেষ্টা চালাবে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার। যদিও ব্যাপক হারে ঋণ দেওয়ার কারণে ঢাকার উপর আগে থেকেই প্রভাব রয়েছে বেইজিং এর। তবে বাংলাদেশের এই বিপর্যয়ে ভারতকে চাপে রাখা চীনের জন্য খুবই সুবিধাজনক হয়ে উঠছে বলে অনেকে মনে করলেও দেশটি ততটা সফল হবে না বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষক ও গণমাধ্যমগুলো। ভারত কয়েকটি গণমাধ্যমে বলেছে, হাসিনা সরকার বরাবরই ভারত ও চীন দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে। অবশ্য চীনের সঙ্গে সেই দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের অনুকূলেই সবসময় ছিল। বাংলাদেশে চীনের অনেক সফল প্রজেক্ট থাকার পরেও ভারতের চাপের মুখে নতি স্বীকার করে হাসিনা চীনকে সোনাদিয়া ডিপসি বন্দরে প্রজেক্টটি দেয়নি। 2024 সালে একতরফা নির্বাচনের পর ভারতের সাহায্যের জন্য পুরোপুরি মুখাপেক্ষী হয়ে পড়েন হাসিনা। বাংলাদেশ তিস্তা ওয়াটার প্রজেক্টের জন্য চীনকে পাশ কাটিয়ে ভারতকে বেছে নেয় হাসিনা। সরকার নিরাপত্তার খাতিরে ভারতের বিরোধিতা সত্ত্বেও চীন সেই প্রজেক্ট টাকা ঢালতে পুরোপুরি প্রস্তুত ছিল। চলতি বছরে হাসিনার চীন সফরের পরপরই বাংলাদেশের সঙ্গে চীনের ঠান্ডা সম্পর্কের সূত্রপাত। কেননা চীনের কাছে $5 বিলিয়ন আর্থিক সহযোগিতার জন্য অনুরোধ করা হলেও বেইজিং মাত্র $137 মিলিয়ন বাংলাদেশকে দেয়। ফলে ক্ষুব্ধ হাসিনা তার চীন সফর সম্পর্কে না করেই ফিরে আসেন। বাংলাদেশে হওয়া এই গণ অভ্যুত্থান ভারতের উপর চীনের আগ্রাসন অনেকটাই বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। চীন বরাবরই আর্থিকভাবেও শক্তিশালী একটি দেশ। বর্তমানে চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা নিয়ে বেশ সজাগ আন্দোলনের ফলে বাংলাদেশের বিপুল আর্থিক সংকট এবং ভারত বিদেশি মনোভাব তৈরি হওয়ার কারণে চীন বেশ সুবিধা হয়েছে। বাংলাদেশের নতুন সরকার কুর্সি দখল চীনকে আরও আগ্রাসী বানানোর জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র ভারতের পূর্ব প্রান্তেই নয়, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব থাকার ফলে দেশের পশ্চিম প্রান্তেও চীন আগ্রাসন তৈরি হতে পারে। এরই সঙ্গে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরও তাদের আধিপত্য বাড়বে বলে মনে করেন হচ্ছে। তেমনি গুরুত্বপূর্ণভাবে চীনের সঙ্গে মালদ্বীপ হাতে মেলানোর ফলে দক্ষিণ এশিয়ার ভারত আরও কোণঠাসা হয়ে উঠবে। সঙ্গে বৃহত্তরভাবে ইন্দো প্যাসিফিক রাজনীতি চীনকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলার জন্য ভারতের সঙ্গে চাপেরও ভাবে, কিন্তু চীন পক্ষেও পুরো সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। জাতীয় বিশ্লেষকদের ভাষ্যমতে আন্দোলনের ফলে বাংলাদেশের রাজনৈতিক টালমাটাল অবস্থা, বিকল্প রাজনৈতিক দলের অভাব, আওয়ামী লীগের নেতাদের ক্ষমতার হ্রাস সঙ্গে গোটা দেশের দখল ছাত্রদের হাতে চলে যাওয়ার চীন পক্ষের গোটা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার অত্যন্ত কঠিন হবে। তারা বলছেন বাংলাদেশের সঙ্গে চীন ব্যবসা করার জন্য বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার চায়, যারা তাদের দাবি দেওয়া রাখবে। প্রসঙ্গত, আওয়ামী লীগের সরকার সঙ্গে চীন সরকারের সম্পর্ক মোটেও উপর ভালোই ছিল, যার ফলে বাংলাদেশে চীন ইসরায়েল বিভিন্ন প্রজেক্ট শুরু করার কোনো বাধার সম্মুখীন হয়নি। নিউজ 18 বলছে, বাংলাদেশে ক্রমশ ইসলামী আন্দোলনের পরিধি বাড়ছে, যা ভবিষ্যতে সরকার গঠনে বড় ভূমিকা নেবে, যা চীনের পক্ষে অসুবিধার কারণ হয়ে উঠতে পারে বলে অনেকে মনে করছেন। চীনের মন্ত্রণালয়ের পক্ষেও যা অস্বাভাবিক নয়। তাদের মতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট আরও একটি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে চীনের কাছে। এর ফলে বাংলাদেশকে চীনের থেকে বড় অঙ্কের লোন নিতে পারে না। তাৎক্ষণিকভাবে অভাব মাটলেও দেশের পক্ষে ঝুঁকিপূর্ণ কাজ হবে। ভারতীয় সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব, যা বাংলাদেশের চীনা প্রভাবে বড় বাধা হয়ে দাঁড়াবে। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র বরাবর হাসিনা সরকারের গণতান্ত্রিককে বিরোধিতা করে ভারতের রোষের মুখে পড়েছে, যা চীনের প্রভাব বিস্তারের আরও এক বড় বাধা। ওয়াশিংটন বাংলাদেশের হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিল এবং তারা বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ হওয়ার ফলে বাংলাদেশে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। ঢাকাও মার্কিন সাহায্য আশা করছে, কারণ তাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ও বিশ্ব ব্যাংকের থেকে বড় অঙ্কের ঋণ প্রয়োজন।
পত্রিকাটির ওই প্রতিবেদনে আরো বলা হয়, সমান্তরালভাবে ভারত ও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উপর নির্ভর করে আসছে। ঢাকার সঙ্গে বেইজিং এর সম্পর্ক কতটা মজবুত হবে? আর্থিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত বাংলাদেশের সঙ্গে ভারতের কিছুটা বৈরাতা সম্পর্ক তৈরি হলেও নয়াদিল্লিতে যদি ঢাকার সঙ্গে আগের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরে যায়, তবে বাংলাদেশের উপর কব্জা তৈরি করতে বেইজিংকে বেশ বেড়ে পড়তে হতে পারে। বাংলাদেশের এখনকার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাব এবং ঢাকার জন্য ভারতের সহযোগিতাপূর্ণ মনোভাব দুই দেশের পারস্পরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে কঠিনও দাঁড়াবে বাংলাদেশের প্রতিবাদ। বিক্ষোভ এবং রাজনৈতিক পাল্লাবদল সাধারণ চোখে দেখলে বেইজিং এর অবস্থান কিছুটা ভালো জায়গায় নিয়ে যাবে বলে মনে হতে পারে। কিন্তু যারা ভাবছেন বাংলাদেশ ক্ষেত্রে চীন রাজনৈতিকভাবে পুরোপুরি জিতে গেল, তারা সর্বৈব ভুল। চীনের পুরোপুরিভাবে সফল হওয়া কখনোই সম্ভব না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।